রাজ, এদিকে আয় তো একবার। কি হয়েছে আম্মু? এই জিনিসগুলো একটু তোর খালার বাড়িতে গিয়ে দিয়ে আয়। খালার বাসার কথা শুনেই মন মে লাড্ডু ফোটা। আর লাড্ডু ফোটার কারণ হলো আমার খালাতো বোন দিহা। ছোটবেলায় আমরা বড় বউ খেলতাম, আর এখন তো কত বড় হয়ে গেছে। যাই হোক, এত কথা বাদ। আমি আম্মু এক কথায় রাজি হয়ে গেলাম। আচ্ছা আম্মু, কখন যেতে হবে বলো শুধু। আমি তো ভাবছিলাম তুই যাবি না। না আম্মু, আমি রেডি, এখনই রওনা দিলাম। কিরে, তোকে অন্য কোথাও যাইতে বললে যাস না, আর এখন খালার বাসায় যাওয়ার কথা শুনে এত লাফালাফি? না মানে খালাকে অনেকদিন ধরে দেখি না তো, তাই। ও, এবার বুঝলাম তোর খালার বাসায় যাওয়ার জন্য এত লাফালাফি কেন। না আম্মু, তোমাকে এত বুঝতে হবে না। ওই জিনিসগুলো দাও, আমি গেলাম। আচ্ছা বাবা, যা, পাগল একটা। আমি বাসে যাচ্ছি, আর মনে হচ্ছে গাড়ি আস্তে আস্তে চলছে। রাস্তা যেন আর শেষ হয় না। খালার বাসায় পৌঁছালাম। বাসায় কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। ভাবলাম খালা তো বোন এসে দরজা খুলে দিবে, তা না, খুলল কে? তাদের বাসার কাজের মেয়ে। ভিতরে ঢুকতেই, রাজ, কেমন আছিস বাবা? জি খালা, ভালো। তুই তো আসিস না আমাদের বাসায়। কই, এই তো আসলাম। হয়েছে, বুঝেছি, খালার কথা মনে পড়ে না। না পড়বে না কেন, পড়ে তো, কিন্তু খালার থেকে খালাতো বোনকে বেশি মনে পড়ে। মনে মনে বললাম। কি বলছিস বিড়বিড় করে? না খালা, কিছু না। খালা বাসায় কেউ নাই নাকি? তোর খালু তো কাজ নিয়ে খুব ব্যস্ত, আর দিহা ও তো কলেজে গেছে, একটু পর আসবে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে যাওয়ার সময় দিহার রুম দেখতে পেলাম। আমাকে যে রুমে থাকতে দিয়েছে সেটা দিহা, মানে আমার খালাতো বোনের রুমের পাশেই। তো ভাবতেছি ঢুকবো কি ঢুকবো না। ভাবতে ভাবতে ঢুকেই পড়লাম দিহার রুমে। দিহা তো নেই, রুমটা অনেক গোছালো। মনে মনে আমার রুমের কথা ভাবলাম, কোথায় কি থাকে আমি মাঝে মাঝে নিজেই খুঁজে পাই না। তো রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ টেবিলের উপর চোখ যেতেই দেখি দিহার ছবি। ছবিটা দেখে মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপলো। ছবিতে দিহার দাড়ি মোচ বানিয়ে দিয়ে চুপ করে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পরে দিহা এসে রুমে ঢুকেই, আম্মু! কি রে, তোর কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? আগে বলো, আমার রুমে কে এসেছিল? কই, কেউ না। না আম্মু, কেউ তো এসেছিলই। এভাবে কথা বলিস না, রাজ এসেছে তোর খালার ছেলে, শুনলে কি বলবে? ওই বান্দরটা কখন এলো? তার মানে ওই বান্দরটাই ঢুকেছিল। আমি মনে মনে ভাবছি, আমাকে বান্দর বলা, এর সত্য আমি নিবই। দিহা মা, এবার একটু চুপ কর। কি হয়েছে? ও তোর পাশের রুমে আছে। তুমি থাকো, আমি চাই, ওই বান্দরের সাথে আমার বোঝাপড়া আছে। এই কথা শুনে আমি চুপ করে ঘুমের ভাব ধরে শুয়ে রইলাম। এই যে মিস্টার বান্দর, ওর কথা আছে। বান্দর শুনে রাগ উঠে গেল, তাও আমি উঠছি না। উঠবি নাকি পানি ঢেলে দিব? কি কি বলিস? উঠেছি তো, পানি ঢালতে হবে না, উঠছি। দিহার দিকে তাকাতেই আমি একদম ফিদা হয়ে গেলাম। দিহা বড় হওয়ার পর এই প্রথম দেখলাম ওকে আমি। মেয়েটাকে আল্লাহ মনে হয় নিজের হাতে বানাইছে, একদম পরীর মতো। আর আগে তো এখন ওর গাল আর ঠোঁটগুলো ফুলে লাল হয়ে আছে। ইচ্ছা হচ্ছে ওর গাল দুটো একটু টিপে দেই। দিহা এক ধাক্কায় আমার ধ্যান ভাঙিয়ে দিয়ে বলল, তুই আমার রুমে গিয়েছিলি কেন? কই, আমি তো যাই নাই তোর রুমে। দেখ রাজ, মিথ্যে বলবি না, রাগ উঠে রয়েছে কিন্তু। ও হ্যাঁ, মনে হয় গিয়েছিলাম। মনে হয় না। তুই আমার ছবিতে এগুলো করছিস কেন? কই দেখি। এই দেখ। ছবিটা দেখে, এ মা, এই বাজে ছবিটা তোর? আমি ভাবছি কোনো পিচ্চি ছেলে, তাই একটু দাড়ি মুছ দিয়ে বড় বানিয়ে দিয়েছি। যদি জানতাম এটা পিচ্চি দিহা, তাহলে করতামই না, কসম। কি? একে তো ছবির এই হাল বানিয়েছিস, আর এখন আমাকে পিচ্চি মেয়ে বলছিস? দাঁড়া, তোর খবর আছে। এই বলে আমার দিকে আসতেই আমি এক লাফে বিছানার অন্য পাশে চলে গেলাম। দেখ, তুই পিচ্চি ছেলে না তো, তুই পিচ্চি মেয়ে, কিন্তু তোকে ছবিতে ছেলে ছেলে লাগলো তাই অমন করেছি। শুভর বাচ্চা রাজ, তোরে যদি আজ ধরতে পারি না। এই বলে দিহা একটা বালিশ ছুঁড়ে মারলো। আমি এক দৌড়ে খালার কাছে গেলাম। খালা, দেখো তোমার মেয়ে আমার সাথে কেমন করে। দিহা, রাজের সাথে এমন করছিস কেন? আম্মু দেখো, ও কি করছে আমার ছবিতে। আম্মু, তুমিও হাসতেছো? কই না তো মা, আমি রাজকে বকে দিচ্ছি। রাজ, এরকম করেছিস কেন? আরো করবি? না খালা। সরি বল। আচ্ছা পিচ্চি মেয়ে, সরি। আম্মু, ও আবার আমাকে পিচ্ছি বললো। পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? আমি মোটেও পিচ্ছি না, আমি তোর সেম এজ।
না, তোরে তাও ছোট বেবির মতো লাগে, আর দাড়ি মুছ লাগালে তো কথাই নাই। এই কথা বলার সাথে সাথে দিহা আবার রেগে আগুন। আমাকে মারার জন্য দিহা ধাওয়া করলো। আমি এক দৌড়ে আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। দিয়া ওপাশ থেকে ডাকছে, ওই হারামি, দরজা খোল বলছি, তোকে আমি যে কি করব। পিচ্চি দিহার যে এত তেজ তা জানা ছিল না। তুই আজকে বাইরে বের হ, তারপর তোর মজা বোঝাবনি। কিছু সময় পর কোনো আওয়াজ পেলাম না। এইভাবে একটা সময় দিহার চিল্লানি থেমে গেল। যাক বাবা, বাঁচা গেল। মনে হচ্ছে চলে গেছে। মেয়েটার এত তেজ জানা ছিল না। অনেক তো রুমে রইলাম, এখন একটু ঘুরে আসি বাহিরে। তারপর যে দরজাটা খুলেছি বাহিরে যাওয়ার জন্য, অমনি দিহা এক লাফে এসে আমার কলারটা ধরে ফেললো। তুই? আমি কি মনে করেছিলি আমি চলে গেছি? তোরে ধরার জন্য এখানে লুকিয়েছিলাম। এবার কই যাবি শয়তান? ও আন্টি গো, বাঁচাও আমারে, তোমার মেয়ে আমারে মেরে ফেললো। ডেকে লাভ নাই, আম্মু বাহিরে গেছে। প্লিজ ছেড়ে দে আমায়। তোরে আমি কাঁচা চিবায়ে খামু। ছেড়ে দে দিহা, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। ছি, আমি তোর দেহও চাই না, তোর মনও চাই না, আমি শুধু তোর ওই মুখটা ভাঙতে চাই। মুখ ভাঙলে আমি খাবো কি করে? তোর খাইতে হবে না। না খাইলে তো মইরা যাবো। যা তুই মর যা। ও, মুখ ভাঙলে তো আর একটা কাজও করতে পারবো না। আর একটা? আবার কি কাজ রে শয়তান? তোকে কিস তো করতে পারবো না। এইটা শোনার সাথে সাথে রাগে দিহার মুখটা লাল হয়ে গেল। দিহার রাগি মুড নিয়ে, কি বললি শয়তান? তোরে কিস করবো আমি? ছি, তোরে দেখলেই আমার গা গোলায়, রাগ উঠে যায়। তুই একটা পাক্কা হারামি। করবি রে করবি, একটা সময় ঠিকই কিস করবি। শয়তান খারাপ। দিহা, ওই দেখ আন্টি চলে আসছে। আন্টি বাঁচাও আমারে। এটা বলার পর দিহা আমার কলার ছেড়ে দিয়ে পিছন দিকে যেই তাকিয়েছে, অমনি আমি সেই সুযোগে আমার দুই হাত দিয়ে দিহার গাল দুটো ধরে ওর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো আমার ঠোঁটের ভিতর নিয়ে নিলাম। দিহা অনেক ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ছাড়াতে না পেরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আমিও আরও ভালোভাবে সুযোগ পেলাম কিস করার। আহা, দিহার ঠোঁটগুলো যে এত মিষ্টি, আর তখন কী যে শান্তি লাগছিল তা বলে বোঝানো যাবে না। তখন কোথায় যেন হারিয়ে গেছিলাম। এভাবে পাক্কা 5 মিনিট কিস করার পর যখন ছাড়লাম, দেখি দিহা একদম চুপ করে আছে, আর লজ্জায় ওর মুখটা নিচের দিকে দিয়ে আছে। আর আমি মনে মনে বলছি, আমাকে বান্দর বলেছিলি তাই না, এখন বোঝ কেমন লাগে। তারপর এক দৌড়ে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। ভয় সন্ধ্যায়ও বাসায় ঢুকি নাই, বাহিরেই আছি। হঠাৎ আমার ফোনের রিংটংটা বেজে উঠলো। দেখি আন্টির ফোন। ভয়ে ভয়ে ফোনটা ধরলাম। আন্টি বলো। রাজ, তুই কই? এই তো একটু বাইরে আছি। রাজ, এক্ষুনি বাসায় চলে আয়। এই বলে আন্টি ফোনটা কেটে দিল। আমার তো ভয় গলা শুকিয়ে যেতে লাগলো। দিহা তো আবার আন্টিকে কিছু বলে দিল না। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। যে খুলে দিল সে আর অন্য কেউ নয়, স্বয়ং দিহা। কিন্তু খুলে দিয়ে আমার দিকে রাগি লুক দিয়ে তাকালো। তারপর কিছু না বলে রুমে চলে গেল। দেখলাম সবাই চুপচাপ। ভয়টা আমার আরও বেড়ে গেল। হঠাৎ আন্টির ডাক। রাজ, এত সময় কোথায় ছিলি? এমনি বাইরে ঘুরতেছিলাম। তোর কি খাওয়া দাওয়া নাই? যা খেয়ে নে। আচ্ছা আন্টি। অমনি দিহা রুম থেকে বের হয়ে এসে বলল, আয় আজকে আমি তোকে খাওয়ার দিচ্ছি। দিহার এমন কথা শুনে আমার সন্দেহ হলো। ডাল মে কুচ কালা হ্যাঁ। না আন্টি, আমি দিহা দিলে খাবো না। কেন বাবা, কি হয়েছে? না আন্টি, আমি বাইরে থেকে খাইয়ে আসছি। আমার রান্না এত খারাপ যে আমার রান্না খাবি না? ঠিক আছে যা, খাইতে হবে না। এই বলে দিয়া চলে যেতে নিলে তখন আন্টি বলল, রাজ, দিহা যখন খেতে দিতে চাচ্ছে, যা না বাবা, একটু খেয়ে নে। ঠিক আছে। তারপর আন্টি চলে গেল আর দিহা খাবার দিল। খাবারটা দেখে কেমন জানি সন্দেহ হলো। দিহার দিকে তাকালাম, দেখি দিহাও আমার দিকে তাকিয়ে। কি রে, খাচ্ছিস না কেন? খেয়ে নে। খাচ্ছি। যেই খাবারটা মুখে দিছি, কি আর বলবো, এত ঝাল তা বলার বাইরে। আমার চোখ দিয়ে পানি চলে আসলো, আর মনে হচ্ছে আমার কান দিয়ে যেন ধোঁয়া বের হইতেছে। একদম হা করে আছি। কি রে, খাচ্ছিস না কেন? হুস, পানি, মরে গেলাম রে। দিহা পানি দে। বাবু কি হয়েছে, এমন করছো কেন? ঝাল। ওরে বাবা, কি ঝাল রে, মরে গেলাম। পানি দে হারামজাদি। কই, আমি তো একটুও ঝাল দিই নাই, মাত্র 100টা মরিচ দিয়েছি। এটা কোনো ঝাল হলো? শয়তানি, তুই এত ঝাল খাবার আমাকে দিয়েছিস কেন? ও বাবু, খাবারটা খুব ঝাল হয়েছে তাই না? হারামজাদি, পেটনি বুড়ি,
ঝাল দিয়ে আবার বলছিস খাবারটা খুব ঝাল হয়েছে, তাই না? তোরে আমি ছাড়বো না। শয়তান, আমাকে পেতনি বললি? যা মর তুই। ও আন্টি গো, আমারে পানি দাও, তোমার মেয়ে আমাকে ঝাল খাইয়ে মেরে ফেললো। ওই রাজ, চুপ না হলে কিন্তু আমার হাতে যে মরিচের গুঁড়োগুলো দেখছিস ওগুলো সব চোখে দিয়ে দিব। প্লিজ এবার পানিটা দে। বাবু, তুমি পানি খাবা? আচ্ছা দিচ্ছি, কিন্তু তুমি তো কিছুই খাইলে না, আর একটু খাও না বাবু। না, ওই খাবার তুই খা, আমি খাবো না। আরে না, এটা তো তোমার জন্য। নাও, আমি খাইয়ে দিচ্ছি, আর একটু খাও। আমি মরতেছি ঝালে আর তুই ন্যাকামি করতেছস পেতনি। আমাকে আবার পেতনি বললি? যা, তোকে পানি দিব না। তুই পেতনি, শাকচন্নি, সব তুই। কুত্তা, তোরে আমি পানি দিব না, এই চললাম আমি। না যাইস না, তুই তো ভালো। দিহা কত ভালো, দিহা তো দেখতে একদম পরীর মতো। না না, পরীর থেকেও সুন্দর। এই তো চান্দু, লাইনে আইছো, আরো লাগবা আমার সাথে? না না, যাইস না, আমার ভুল হইছে, সরি। আমি পানি খাবো, আমাকে পানি দে। ও মা গো, আমি আর খালার বাড়িতে আসবো না। বলেছিলাম না আমার পিছে লাগিস না, এবার মজা বুঝছিস। আমার পিছনে লাগতে আসলে এমনটাই হবে। প্লিজ দিহা, পানি দে, আর লাগবো না আমি। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। দিহা পানি আনতে গেল, আমি হা করে বসে আছি। ঝালে আমার অবস্থা খুবই খারাপ। আসলে এই মেয়েদের দয়া মায়া নাই। যদি থাকতো তাহলে কি দিহা এমনটা করতো? গিরগিটি আর মেয়ে সেম রং, বদলাইতে সময় লাগে না। এইসব ভাবতে ভাবতে দেখি মহারানী পানি নিয়ে আসছে। এই নে পানি খা। কই কই, তাড়াতাড়ি দে, আমার মুখটা শেষ। তোর জন্য আমি স্পেশাল করে চিনি দিয়ে শরবত বানিয়ে আনলাম। কথা কম, আগে পানিটা দে। তারপর দিহার হাত থেকে গ্লাসটা নিয়ে যেই মুখে দিয়েছি, কি বলবো, ওয়াক থু, এটা পানি। পানি নয় তো কি এটা? কুত্তি, তুই করলার জুস আমাকে খাওয়ালি? হ, এটা তোর শাস্তি। তুই আমাকে অনেক কিছু বলেছিস, এবার দেখ কেমন লাগে। তারপর আমি ওইখান থেকে ছুটে আমার রুমে চলে এলাম। একে তো ঝাল, তারপর তিতা। কি বলবো আপনাদের, আমি তো শেষ। রুমে এক বোতল পানি ছিল, ওটা খেয়ে শুয়ে আছি। রাগের ঝালে আমার চোখ মুখ লাল হয়ে আছে। ভাবতেছি কি করে এর বদলা নেওয়া যায়। এমন সময় আন্টি আসলো, আর সাথে দিহাও আসলো। রাজ বাবা, এভাবে শুয়ে আছো কেন? আন্টি, তোমার মেয়ে আমাকে যা। আন্টির পিছন থেকে দিহা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বাবা, কি হয়েছে? বল কি হয়েছে? না আন্টি, কিছু হয় নাই, আমি বাড়ি চলে যাব। কেন বাবা, আর কয়টা দিন থাকো। না থাক না, আর কয়টা দিন, আরও ভালোভাবে আপ্যায়ন করবো নি। মনে মনে বলতেছি, আরও থাকি। এখন যে অবস্থা বানাইছস, আমার আর কয়টা দিন থাকলে আমি থাকবো না। না না আন্টি, আমি আজই চলে যাব, থাকবো না। আন্টি চলে গেল। তারপর দিঘা আমার সামনে আসলো, এসে হেসে হেসে বলল, কি রে রাজ, কেমন দিলাম? কুত্তি, আমি আন্টিরে বলে দিলে বুঝতি। বলে দেখতি খালি, এখন তুই আমার বাড়ি আছিস, একদম খবর কইরা দিতাম। নিজের এলাকায় বিলাইও বাঘ হয়। কি, তুই আমাকে বিলাই বললি? তুই কি, তুই তো ষাঁড় একটা। আমি সার হইলে তুই গাভী। যা যা, ফোট এখান থেকে। জামই তো, থাকতে আইছি। তাড়াতাড়ি যা। দিহারে, এর সত্য আমি নিবই, তোরে খালি একবার বাগে পাই। 1 পা 2 পা 3 পা, এই রে তোর কাছে, মানে তোর বাগে আসলাম। দিঘা এসে 2 হাত দিয়ে আমার শার্টের কলারটা চেপে ধরলো। আমি তো রীতিমতো থ হয়ে গেলাম। দিহা আমার একদম কাছে চলে আসায় আমার হার্টবিটটা কেমন জানি বাইরে গেল। দিঘার ভেজা চুলের গন্ধটা আমার নাকে আসতেছিল। মনে হয় এখানে আসার আগে গোসল করেছে। গন্ধটা একদম মাতাল করার মতো। দিহা আমার শার্টের কলারটা চেপে ধরে, নে কাছে আসলাম, কি করবি? না মানে আমি আসলে ওভাবে বলি নাই। তো কিভাবে বলছিস শুনি? এ কি রাজ, তুই শীতের মধ্যেও এত ঘামছিস কেন? কই না তো। এই তো তোর কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। দিহা আমার কপালে ওর হাতটা দিয়ে বলল, না মানে আসলে হয়েছে কি। থাম, কিছু বলতে হবে না, তুই তো একটা ভিতুর ডিম। দিহা, আমাকে রাগাস না কিন্তু। রাগালে কি করবি? কি করব দেখতে চাস? রাজ, তুই যে একটা ভীতু তা আমি জানি, তুই কিচ্ছু করার সাহস পাবি না। দেখ তবে কি করি। যেই আমি দিহার হাতটা ধরতে যাব, অমনি দিহা আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে এক দৌড়ে দরজার সামনে চলে গেল। কি, এখন পালাস কেন? তোর কাছ থেকে পালানোর কি আছে? তাহলে এইদিকে আয়। তোর মতো ভিতুর মুখে এমন কথা মানায় না। দেখ দিহা, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে।
এমনি ঝালকে আমার মুখের অবস্থা খারাপ, আর তুই আসছস মজা করতে। যেটা সত্যি আমি সেটাই বলছি। এত সময় কাছে ছিলাম, কিচ্ছু করার সাহস পেলি না, আর এখন যখন দূরে আসছি তখন বড় বড় কথা বলছিস। দেখ দিহা, আমি শুধু বলি না, কাজেও করে দেখাতে পারি। যা যা, ভীতু জানি কোথাকার। দিহা! রাজ ভীতু ভীতু। তবে রে, দিহা কাছে যেতেই ও এক দৌড়ে চলে গেল। তারপর আমি বিছানায় হা করে বসে আছি, ঝালে মুখ বন্ধ করতে পারতেছি না। একটু পর আন্টি রাতে খাওয়ার জন্য ডাকলো। আন্টি, আমি রাতে খাবো না। কেন বাবা, কি হয়েছে? আন্টি, দুপুরে অনেক খেয়েছি, খিদা নেই। তাই কি বাবা, একটু খেয়ে নে। না আন্টি, আমি আর খাবো না, তোমরা খেয়ে নাও। এই বলে শুয়ে পড়লাম। একটু পর দরজায় টক টক আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি দিহা খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। দিহাকে দেখে আবার রাগ উঠে গেল। আসতে পারি? না, আসতে পারোস না। কেন রে, রাগ হয়েছে বুঝি? যা তো, ভালো লাগছে না। আমি যাব না, আর খাবারটা নিয়ে আসছি, খেয়ে নে। না, আমি খাবো না, আমি কিছু মুখে নিতে পারছি না। আহারে, আমার খালাতো বাবুটার কষ্ট হচ্ছে। যখন ঝাল খাবার দিয়েছিলি তখন মনে ছিল না? এখন অত দরদ দেখাতে হবে না। ঠিক করেছিলাম, কারণ তুই আমার সাথে অমন করেছিলি কেন? কেমন করছিলাম? আমাকে কিস করেছিলি কেন? তাই বলে এমন করবি? করব, কারণ মিষ্টি খেলে তো ঝাল খেতেই হয়। আমি একদম ঝাল খেতে পারি না। আচ্ছা দাঁড়া, তোর ঝাল কমানোর ব্যবস্থা করছি। এই বলে দিহা খাবারের প্লেটটা টেবিলে রেখে আমার সামনে এসে বসলো, আর আমি মাথা নিচু করে আছি। এবার তাকা আমার দিকে। না, আমি তাকাবো না। রাজ, তোকে তাকাতে বলছি না আমার দিকে? তাকিয়েছি তো। গুড বয়, এবার চোখটা বন্ধ কর। না, আমি চোখ বন্ধ করতে পারবো না। যা বলবি এভাবেই বল। তোকে চোখ বন্ধ করতে বলেছি তো চোখ বন্ধ কর। আজীব, আমি চোখ বন্ধ করব কেন? কারণ আমি এখন তোকে ঝাল কমানোর ঔষধ দিব। চোখ বন্ধ করলে আমি ঔষধ খাবো কেমনে? তার থেকে বরং তুই ঔষধ আমার হাতে দে, আমি পানি দিয়ে খেয়ে ফেলি। গাধা একটা, এই ঔষধ চোখ বন্ধ করে খেতে হয়, এতে কোনো পানি লাগে না। এটা আবার কি ধরনের ওষুধ যে চোখ বন্ধ করে খেতে হয়? রাজ, তুই আসলেই একটা গাধা। তোকে চোখ বন্ধ করতে বলেছি তো চোখ বন্ধ কর না, তা না হলে কিন্তু শরীরে পানি ঢেলে দিব। না বাবা, থাক, চোখ বন্ধ করি। এমনি ঝালে আমার মুখের অবস্থা খারাপ, আবার পানি দিলে শীতে আমি শেষ হইয়া যাবনি। ওকে, পানি দিব না, এবার লক্ষ্মী ছেলের মতো চোখটা বন্ধ কর। ঠিক আছে, এই নিয়ে চোখ বন্ধ করছি। আমি চোখটা বন্ধ করার পর অনুভব করলাম দিহা ওর দুই হাত দিয়ে আমার গাল ধরেছে। দিহার হাতগুলো অনেক ঠান্ডা, তাই আমার শরীরের মধ্যে শিরশির করে উঠল। দিহার নিঃশ্বাসটা আমি টের পাচ্ছি। হঠাৎই বুঝতে পারলাম দিহা আমার ঠোঁট দুটো ওর ঠোঁটের মধ্যে নিয়ে নিয়েছে। দিহার ঠোঁটের স্পর্শে আমার ঝালগুলো এক নিমিষে চলে গেল। নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল, যা বলে বোঝানো যাবে না। এইভাবে প্রায় অনেকক্ষণ কিস করার পর, মানে মিষ্টি খাওয়ানোর পর ছাড়লো। কি এবার ঝাল কমেছে মিস্টার খালেতো বাবু? এরকম ওষুধ পেলে কোনো ঝাল আমার কাছে আসতে পারবে না। তাই না? ভীতু জানি কোথাকার। দেখ, ভীতু বলবি না কিন্তু। বলবো, 100 বার বলবো। কি করবি? বললে আমি আবার তোর ঠোঁটের মিষ্টি খাবো। না, অত মিষ্টি খেতে হবে না। এত মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যাবে তো। হোক, সমস্যা নাই। চুপ শয়তান, এখন খেয়ে নে। তুই খাইয়ে দে। পারবো না। তাহলে আমিও খাবো না। আচ্ছা বাবা, খাইয়ে দিচ্ছি, হা কর। এই দিহা, চল না বিয়ে করি। আর এভাবে একা একা ঘুমাতে ভালো লাগছে না। কেন, আমি থাকলে বুঝি ভালো লাগবে? লাগবে দেখেই তো বলছি, চলো না বিয়ে করি। রাজ, আমার না পালিয়ে বিয়ে করার ভীষণ ইচ্ছে। আগে তুই আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করব। তারপর বাসার সবাই আমাদের খুঁজবে, আমরা পালিয়ে পালিয়ে থাকবো। কত মজা হবে, তাই না সোনা? মজা হবে না তো ছাই হবে। আমি এসব পালাতে টালাতে পারবো না। আমি সবাইকে জানিয়ে বিয়ে করব। রাজ, তুই আমার এই ইচ্ছেটা পূরণ করবি না? তোরে নিয়ে পালাবো আমি, ব্যাগ গোছা। আমরা পরশুই পালাবো। ওলে আমার খালাতো বাবুটা। আমি খালাতো বাবু না, আমি তোর খালাতো জামাই। বই গেছে তোকে জামাই বানাতে। সময় আসলে ঠিকই তোর জামাই বানাবি। না, তোকে আমার জামাই বানাবো না। যা তুই, কুত্তা কোথাকার। তুই আমাকে এভাবে বলতে পারলি? পারুম না কেন, 100 বার পারমু। ঠিক আছে, তোরেও আমার বউ বানাবো না, যা। আমার বই গেছে তোর বউ হইতে। ঠিক আছে, তুই আমার বউ না হলে
অনুকে আমি বউ বানাবো, অনুকে নিয়েই পালামো আমি। কত ভালো মেয়েটা। কথাটা বলার সময় দিহার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। দিহা তো একদম রেগে আগুন, আর দিহার রাগী চেহারা দেখে আমি আবার ওর প্রেমে পড়ে যাচ্ছি। রাগলে মেয়েদের এত কিউট লাগে, তা দিহাকে না দেখলে বুঝতামই না। অনুটা কি? আমার বাসার পাশে বাসা। রাতে আমি আর অনু আমাদের বাসার ছাদে দেখা করি। অনু রাতে আমাকে কত ভালোবাসা দেয়। দিহা আমার কলারটা ধরে। হারামজাদা, তোরে আজকে আমি খুন করব। কেন রে দিহা, তোর কি জ্বলে নাকি? ওটা পরে, আগে বল অনু তোর কই কই টাচ করেছে? কেন, এটা শুনে তুই কি করবি? কি করব মানে? ওই জায়গাগুলো তোর শরীর থেকে আমি কেটে ফেলে দিব। এই না, এসব করা যাবে না। রাজ তুই দাঁড়া, আমি ছুরিটা আনি। এসো না, তুমি ছাড়ো, আমার আর কেউ নাই। আমি কোনো অনুকে চিনি না। কসম কইরা ক, তোরে আমি বিশ্বাস করি না। কসম কইলাম, তুই ছাড়া আর কেউ নাই। তাইলে আমার ওই নামটা বললি কেন? তোকে রাগানোর জন্য। যা, তোর সাথে কথা নাই, তোর সাথে আরি আরি আরি। আমি চললাম, থাক তুই। এই দিহা, কই যাস? এই শোন শোন, আমার সত্যি অনু নামের কেউ নাই। আমার দিহা নামের কেউ আছে, আর সেটা হলো তুই। দিহা আমার দিকে তাকিয়ে শুধু একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আমি এত ডাকলাম, শুনলই না। ঠিক আছে ঠিক আছে, আমিও কম না, পরে আইসো আমার কাছে, আমিও শুনবনি না। সকালে ঘুম ভাঙলো দিহার ডাকে। কি গো, উঠবা না? কত বেলা হয়ে গেছে, খেয়াল আছে তোমার? আমি শুধু ড্যাব ড্যাব করে দিহার দিকে তাকিয়ে আছি, আর ভাবছি এ কাকে দেখছি আমি। কি গো, ওভাবে তাকিয়ে আছো যে? আমার লজ্জা করে না বুঝি? এবার আমি নিজেই নিজের শরীরে চিমটি কাটলাম। আউচ! না, আমি তো ঠিকই আছি। দিহার তো আবার কিছু হলো না। ওঠো না গো, তোমার জন্য সেই কখন থেকে নাস্তা নিয়ে বসে আছি, চাটাও তো ঠান্ডা হয়ে গেল। তোর শরীর ঠিক আছে তো? জ্বর আসছে নাকি? এমন ভুলভাল বকছিস কেন? আন্টি শুনলে মাইরের আর অভাব হইব না। রাজ তুই না দিলি তো সব মাটি করে। যা বাবা, আমি আবার কি করলাম? আরে বিয়ের পর তোকে সকালে কেমন করে ডাকবো সেই প্র্যাকটিসটা করতেছিলাম। তুই না, যা, তোরে দিয়ে হবেই না। তখন আমি দিহার হাতটা ধরলাম শক্ত করে, ধরে কাছে টান দিলাম। রাজ তুই কি করছিস এটা? দেখতে পারছি না কি করছি? আদর করছি। এই রাজ, বিয়ের আগে কখনোই না, ছাড় আমাকে। না তো, ছাড়া যাবে না। ওই দেখ আম্মু আসতেছে। তাড়াতাড়ি করে দিহাকে ছেড়ে দিয়ে, কই কই আন্টি? দেখি কেউ নাই, তার মানে দিহা মিথ্যা বলছে। আর আমাকে এইভাবে ভয় দেখিয়ে দিহার যে কি হাসি, আমি এক পলকে তাকিয়ে দেখছি। এই যে মিস্টার, অমন করে কি দেখছেন শুনি? কই কিছু না তো, তোর সাথে কথা নাই, যা। কেন, আমি আবার কি করলাম? তুই আন্টির কথা বললি কেন? বারে, না বললে তো তুই। তুই কি? কিছু না। তুই আন্টির কথা বলে আমার সব মাটি করে দিলি। আমিও একটু প্র্যাকটিস করতে নিছিলাম যে বিয়ের পর তুই যখন সকালে ডাকতে আসবি তখন কেমনে আদর করব। না, এটা প্র্যাকটিস করতে হবে না, তুই এটা এমনিই পারবি। ধুর, এমনি এমনি হয় নাকি? আয় না, একটু প্র্যাকটিস করি। রাজ তুই আসলেই একটা হনুমান। না, তুই বান্দর, তুই শয়তান, তুই একটা কুত্তা। আমি এইগুলো হইলে তুই কি? তুই হনুমানের বউ, তুই কুত্তি। আমার বইয়ে গেছে তোর মতো হনুমানের বউ হতে। শোন শোন, এই হনুমানটাই তোর কপালে লেখা আছে, দেখিস। চল চল, আমার খুব খিদা পাইছে। আহারে আমার হনুমান। আবার বলছিস খাবো না? এই দিহা শোন, আই লাভ ইউ। এই কথা বলতে এতদিন লাগে, আর এত কিছুর পরে এই কথাটা বললি? কি করব, তুই তো বলার সুযোগটাই দিস নাই। আমরা এখন বিয়ে নিয়ে চিন্তা করছি, আর উনি আইছে আই লাভ ইউ বলতে। সরি তো সোনা। এত দেরিতে বলার জন্য তোর শাস্তি হবে। এই খাইসা মানে আবার শাস্তি? তোর শাস্তি হলো আমাকে বিয়ে করতে হবে। কি বলিস? এখন কিভাবে বিয়ে করব? আরে বোকা, আমি তো এখনই বলি নাই, তুই 7 দিনের মধ্যে বিয়ে করবি। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা না, বিয়ে করতে হবে আমাকে, না হলে কিন্তু। না হলে কি? পরে বোঝাবো, তুই আজকেই আমার আব্বু আম্মুকে বলবি, এটাই আমার শেষ কথা। তারপর দিহা চলে গেল। তখন আমি বেলকনিতে গিয়ে একটা সিগারেট ধরালাম। তারপর ভাবতে লাগলাম, এখন বিয়ে করব না। এখন বিয়ে করলে আমি শেষ, ইচ্ছে মতো কিছু করতে পারবো না। না না, এখন কোনো মতেই আমার বিয়ে করা যাবে না। যে করেই হোক আমার এখান থেকে পালাতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যে দিহা আসছে দেখিই নাই। দিহার ডাকে ভাবনা থেকে বাহিরে আসলাম। রাজ, তোর হাতে সিগারেট? কই সিগারেট? আমার হাতে সিগারেট আসবে কই থেকে?
ও, তার মানে বলতে চাইতেছিস আমি ভুল দেখেছি, আমি চোখে দেখতে পাই না? আরে আমি সেটা আবার কখন বললাম? সিগারেট খাইতেছিলি কেন? আসলে দিহা আমি দেখতেছি যে আজকের বাতাসটা কোন দিক থেকে আসতেছে। ও তাই? আন্টি এসব জানে? কি যাতা বলছিস? কি জানবে? রাজ, তুই যে সিগারেট খাস এটা আন্টি জানে নাকি আমি বলবো আন্টিকে? বলিস না প্লিজ, আব্বুর কানে গেলে আমাকে বাসা থেকে বের করে দিবে। বের করে দিলে ভালোই হবে, তখন আমিও আমার বাসা থেকে চলে যাব, তারপর দুজনে পালিয়ে বিয়ে করব। না আমি পারবো না। তাহলে এই যে ফোন দিলাম কিন্তু। না দিস না, বলছি তো বিয়ে করব, তবে পালিয়ে না। আচ্ছা যা, পালাতে হবে না, তবে তুই আমার আম্মুকে আজকেই বলবি যে তুই আমাকে বিয়ে করতে চাস। আচ্ছা বলবো নি। এবার খেতে আয়, আম্মু ডাকছি। তারপর দিহার সাথে নিচে গেলাম। খেতে বসে সবার মুখের দিকে তাকাইতেছি। দিহা আমাকে বলার জন্য চোখ দিয়ে ইশারা করতেছে। আমি তো ভয়ে কিছুই বলতে পারতেছি না। হঠাৎ করে দিহা আমার পায়ে লাথি মারলো। আউচ! রাজ বাবা, কি হলো? এভাবে চিৎকার করে উঠলা কেন? না আন্টি কিছু না, মনে হইল হাতি আমার পায়ে পাড়া দিছে। এই কথা বলার পর দিহার দিকে তাকিয়ে দেখি রাগে দিহার চোখ লাল হয়ে গেছে। রাজ বাবা, তোর কি হয়েছে বলতো? কি সব বলছিস বাবা? এখানে হাতি আসলো কই থেকে? না মানে আন্টি, আমি মনে হয় স্বপ্ন দেখছিলাম। তোর স্বপ্ন আমি দেখাচ্ছি, যেটা বলতে এসেছিস বল, না হলে কিন্তু। এই তোরা দুজন কি ফিসফিস করে বলছিস? আসলে আম্মু, রাজ তোমাকে কিছু বলতে চাই। রাজ বলো, কি বলতে চাও বাবা? আসলে হয়েছে কি, আমি বলতে চাইতেছিলাম যে। হ্যাঁ বাবা বলো। কি রে, থামলি কেন বল? আসলে আন্টি আমি বাথরুমে যাব, আমার পেটে খুব চাপ দিয়েছে। তারপর আমি পেট ধরে বাথরুমে যাওয়ার ভান করে রুমে চলে আসলাম। আর আমার এই অবস্থা দেখে আঙ্কেল আন্টি সবাই হো হো করে হাসা শুরু করে দিল। আর দিহাও দিকে রেগে আগুন। একটু পর দিহাও আসলো। কি রে শয়তান, তোর পেট ব্যথা? আমি হাতি তাই না? না, কে বলেছে তুই হাতি? তুই তো আমার জান পাখি। আমি তো জান পাখি না ছাই। আমি যেই দিহার হাত একটু ধরতে নিছি। রাজ, আমাকে টাচ করবি না একদম, তোর মতো ভীতু আমার দরকার নাই। তুই এভাবে বলতে পারলি? তুই জানিস তোকে আমি কত ভালোবাসি? রাজ, ন্যাকামো করবি না একদম, এগুলো তোর ভালোবাসা না ছাই। দিহা তুই এত রেগে যাচ্ছিস কেন? রাগাবো না তো কি করব? ভাবলাম আজকে তুই আমাদের বিয়ের কথা বলবি, তা বাদ দিয়ে কি করলি এটা? আমি তো বলতে নিছিলাম। বাল বলতে নিছিলি? তোর না পেট ব্যথা? হ্যাঁ সত্যি পেট ব্যথা, এই দেখ। আজকে এই কলম দিয়ে তোর পেট ফুটো করে দেখব কেন ওই সময় তোর পেট ব্যথা হলো। না তাহলে থাক, দেখতে হবে না। রাজ, তোকে আজকে আমি মেরেই ফেলবো। আমাকে মারলে কাকে বিয়ে করবি শুনি? তোকে মেরে তারপর আমিও মরে যাব। এই দিহা, এত রেগে যাচ্ছিস কেন? দেখ বাইরে কত সুন্দর চাঁদ উঠেছে, একদম তোর মতো। রাজ, ঢং করবি না একদম। তোর ঢং মনে হচ্ছে? এগুলো ঢং নয় তো কি? সত্যি যদি আমাকে ভালোবাসতি তাহলে আজকে আম্মু আব্বুকে আমাদের বিয়ের কথা বলতে পারতি। এসব বললেই প্রমাণ হবে তোকে ভালোবাসি। আর আমি এতদিন যা যা করলাম এটা কিছুই না, তাই না? ঠিক আছে। আমি কি ওইভাবে বলেছি? তুই আজকে বললে কত ভালো হতো। জানিস দিহা, আমার বউকে নিয়ে অনেক স্বপ্ন আছে। কি স্বপ্ন? কাছে আয়, আমার এই চাঁদটাকে দেখি আর বলি। তখন কিছু না বলে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। আরে বলবো তো, একটু অপেক্ষা কর, তারপর তোকে আমি নিজে চেয়ে নিব। তুই যে ভীতু আমি জানি, সবাইকে আমাকেই বলতে হবে। আমি মোটেই ভীত না, সময় আসলে বুঝে যাবি আমি কি। হয়েছে হয়েছে, আর নিজের ঢোল নিজেকে বাজাতে হবে না। নিজের ঢোল নিজে না বাজিয়ে অন্য কি দিলে যদি ফাটিয়ে ফেলে, তাই আমি নিজেই বাজাই। তোর সাথে আমি কথাই পারবো না, এবার তোর স্বপ্নগুলো বল। আচ্ছা বলছি শোন। জানিস দিহা, আমার না খুব ইচ্ছা আমার বউকে নিয়ে অনেক রাতে যখন রাস্তা একদম ফাঁকা থাকবে তখন বাইকে করে ঘুরবো। তারপর? বাইকে আমার বউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকবে। ওয়াও, আর কি কি বল না, থামলি কেন? কোনো এক টঙের দোকানে দুজন ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে শীতের রাতের ফিল নিব। তোর কথাগুলো শুনে মনে হচ্ছে তোকে এখনই বিয়ে করে ফেলি। আরে শোন না, আরও আছে তো। আচ্ছা বল, শুনছি তো। আমার অফিস যেদিন ছুটি থাকে ওই দিন সকালের ব্রেকফাস্টটা আমি বানিয়ে আমার বউকে খাওয়াবো। আর ওই দিন সারা বিকেল ঘুরবো আর রাতে বাইরে খাবো। ওই চল না, বিয়েটা করেই ফেলি। মাঝে মাঝে রাতে আমার বউ আমার শার্টটা পরবে। তারপর? তারপর কি? তারপর কি সেটা বিয়ের পর বুঝবি। জানিস দিহা,
তুই যে মাঝে মাঝে রাগ করে গালটা ফুলিয়ে রাখিস, এটা না আমার খুব ভালো লাগে। ইচ্ছে করে তোর গাল দুটো টিপে দেই। বারে, তোকে কি আমি না করেছি নাকি? দিবি তোর ইচ্ছে হলে। তুই যদি রাগ করিস এইভাবে দেই না। এই না বললি আমি রাগ করলে তোর ভালো লাগে? আর আমি যদি রাগ নাই করি তাহলে গাল ফুলবে কেমনে? ওরে আমার খালাতো বউ, তুমি তো দেখি অনেক কিছু বোঝো। আমার খালাতো জামাইয়ের ইচ্ছেগুলো পূরণ করার জন্য তো একটু বুঝতেই হবে। তুমি যে কত বোঝো। বুঝি তো। এবার ঘুমা, অনেক রাত হয়েছে, আমি আমার রুমে যাই। ঘুমানোর আগে একটা ঘুমের ওষুধ পাইলে ভালোই হতো। আচ্ছা থাক, আমি ঔষধ নিয়ে আসছি। এই দিহা, তুই না বললি তুই অনেক বুঝিস, তাহলে এটা কি ওষুধ সেটা বুঝলি না? ওরে শয়তান, তোর পেটে পেটে এত কিছু! ঔষধ আমি দিতে পারবো না, পারলে তুই নিয়ে নে। যেই কিসটা করতে যাব অমনি দেখি খালা দরজার সামনে দাঁড়িয়ে। খালাকে দেখে তো শেষ। তোমার কাছ থেকে এটা আশা করি না। খালা, আমি আর দিহা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসিস দেখে এমন করতে হবে? তোরা যে ভুলটা করছে সেটার কোনো ক্ষমা হয় না, এর জন্য তোদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। রাইস, তোর আব্বু আম্মুকে আজকে এখানে আসতে বল। খালা এই কথা বলে দিহাকে নিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে আছি আর ভাবছি এই কথাটা আব্বু আম্মু জানতে পারলে আমাকে একদম বাসা থেকে বের করে দিবে। কোনো উপায় না পেয়ে ফোন দিলাম। হ্যালো আম্মু। হ্যাঁ বল। আম্মু, খালা আজকে তোমাকে আর আব্বুকে এখানে আসতে বলছে। কেন, কি হয়েছে? না মানে আসলে আমি একটা কাজ করে ফেলেছি। কি করছিস তুই? সেটা আমি বলতে পারবো না, এখানে এলেই বুঝতে পারবে। ঠিক আছে, আমরা এখনই চলে আসছি। বিকেলে আম্মু আব্বু আসছে, তারপর খালা খালুর সাথে অনেকক্ষণ কি যেন কথা বলল, তারপর আমাকে আর দিহাকে ডাক দিল। রাজ, তুই এটা কি করেছিস? না মানে আম্মু, আমি আর দিহা দুজন দুজনকে ভালোবাসি। রাজ, তুই দিহাকে ভালোবাসিস ভালো কথা, আমাদের বলতে পারতি। সরি খালা। রাজ, অনেক বড় শাস্তি পেতে হবে। কথাটা শুনে আমি আর দিহা ভয়ে শেষ। তারপর মনে সাহস নিয়ে বললাম, ঠিক আছে খালা, তোমরা আমাদের যে শাস্তি দিবা সেটা আমরা মাথা পেতে নিব। তোদের শাস্তিটা হলো তোদের বিয়ে করতে হবে। কি? হ্যাঁ, তোদের বিয়ে করতে হবে। কথাটা শুনে লাফ দিয়ে উঠছি, তবে বাস্তবে না, মনে মনে। তারপর শুরু হলো বিয়ের তোড়জোড়। কি যেন মনে করে দিহার রুমে গেলাম। গিয়ে দেখি দিহা শাড়ি হাতে নিয়ে বসে বসে ইউটিউব দেখছে। দিহার এমন কাণ্ড দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। কিরে, হাতে শাড়ি নিয়ে ফোনে কি দেখছিস? রাজ, আমি না শাড়ি পরতে পারি না। হাই হাই, এত বড় হয়েছিস আর তুই শাড়ি পরতে পারিস না? ওই হারামজাদা, এতে হাসির কি হলো? না এমনি হাসলাম, আমি কিন্তু শাড়ি পরাতে পারি। সত্যি তুই পারিস? তাহলে পরিয়ে দে। দিব একটা শর্তে। কি শর্ত বল শুনি। শাড়ি পরানোর পর একটা লিপ কিস করতে হবে। ওকে যা, একটা না অনেকগুলো করব। তাহলে এখন আমাকে শাড়িটা পরিয়ে দাও তো, লক্ষ্মী বরের মতো। ওকে, কাছে আসো। জি জাহাপনা। তারপর আমি শাড়িটা নিয়ে দিহাকে পরানো শুরু করলাম। দিহাকে শাড়ি পরানোর সময় দিহা চোখটা বন্ধ করে আছে। যখন ওর শরীরে আমার হাতের ছোঁয়া লাগছে তখন দিহা কেঁপে উঠছে। ওর নিঃশ্বাস কিছুটা ভারী হয়ে গেছে। আমার কথা আর নাইবা বললাম। আমি দিহার মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা লাল হয়ে গেছে। এবার আঁচলের ধারটা ওর কাঁধে রেখে আঙুল ঘুরিয়ে কুচি ধরছি। এরপর কুচিটা ওর নাভির একটু নিচে গুঁজে দিতেই দিহা আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। এই দিহা, কি হলো তোর? এভাবে জড়িয়ে ধরলি যে? তোর ছোঁয়াটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। একটু বাকি আছে, শেষ করি তারপর এমন করিস, না হলে আমিও পাগল হয়ে যাবনি। পরে শাড়ি পরানো না হয়ে অন্য কিছু হয়ে যাইবো আবার। যা অসভ্য, ওটার জন্য অনেক সময় পড়ে আছি। তারপর শাড়ির আঁচলটা ঘোমটা করে মাথায় দিয়ে দিলাম। দিহা লজ্জায় মুখ নিচু করে আছে, মনে হয় আমার কথাই লজ্জা পাইছে। তারপর মুখটা উঁচু করে ধরলাম। কি রে, কি দেখিস? দেখছি আরও কিছু বাকি আছে কিনা। আবার কি বাকি আছে? কপালে টিপ আর তোর ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁটে লিপস্টিক পরানো। ওহ, ওই যে ওইখানে আছে, ওগুলো নিয়ে এসে পরিয়ে দে। নিহার কপালে টিপটা দিয়ে দিলাম। তারপর ওর ঠোঁট জোড়াতে হালকা করে লিপস্টিক দিয়ে দিলাম। এখন সুন্দর লাগছে। দিয়াকে নিয়ে গেলাম আয়নার সামনে। তো আমার খালাতো বউ, দেখো তো তোমার খালাতো জামাই তোমাকে কেমন শাড়ি পরালো, পছন্দ হলো কিনা তোমার? বাহ, আমার খালাতো বরটা যে শাড়ি পরাতে পারে এত সুন্দর করে জানা ছিল না তো। ইচ্ছে ছিল নিজ হাতে বউকে শাড়ি পরাবো, আজ ইচ্ছেটা পূরণ হলো। ও মা, তাই বুঝি? হুম। আচ্ছা রাজ, তুই যা, রেডি হয়ে নে, আমিও আমার রুমে যাই। কেন আগে যাবি কেন? আমাদের মধ্যে কি কথা হয়েছিল মনে নেই? কি কথা হয়েছিল জানি, ভুলে গেছি। ওই যে বললাম লম্বা একটা লিপ কিস করতে হবে শাড়ি পরানোর পরে। আচ্ছা তাই,
আমার বরটা এত ভালো শাড়ি পরালো, তার জন্য এটা তো আমার দায়িত্ব। কাছে আসো আমার খালাতো বাবুটা। তারপর আমি কাছে যেতেই দিহা আমার টি শার্টটা টেনে ধরে ওর ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁটগুলোতে চেপে ধরে কিস করতে শুরু করলো। ওর নিঃশ্বাসটা আমায় দুর্বল করে দিচ্ছে। হঠাৎ করে দিহা আমার গলায় খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। আমি চিল্লাতে শুরু করতেই আরেকটা বসালো আমার ঠোঁটে। এ কোন বিপদে পড়লাম আজ কে জানে। তারপর ইচ্ছে হলো দুজনে হারিয়ে যাই দুজনের মাঝে। তারপর দিহা আমাকে ছেড়ে দিয়ে বলল, রাজ এখন যা, রেডি হয়ে নে, আর সময় নেই। না আমি যাব না, এভাবেই থাকবো। আরে হাদারাম, সময় তো আরও আছে, বিয়েটা হতে দে, তারপর যত ইচ্ছে থাকিস। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও ওর কাছে চলে যেতে হলো। সন্ধ্যার পর কিছু আত্মীয় স্বজন আসতে শুরু করলো। আমি আমার ফ্রেন্ডদেরও ফোন দিয়ে নিয়ে আসলাম। সব কিছুর আয়োজন দিহাদের বাড়িতেই করা হয়েছে। আম্মু আর আব্বু আমার রুমে এসে আমাকে পাঞ্জাবি দিয়ে বলল পড়তে। রাতে সব কিছু ঠিকঠাক, বিয়েটা পড়ানো হয়ে গেল। বিয়ের টেনশনে কিছু খেতে পারিনি, বেশ ক্ষুধা লেগেছে। আম্মুকে বললাম কিছু খাবার দিতে, মুখের উপর সোজা বলে দিল বউকে বলতে। কেমনটা লাগে, নতুন বউকে কি করে বলি এখন। সব চিন্তা বাদ দিয়ে নিজেই খাবার নিয়ে বসে পড়লাম। এই ঘটনা দেখে সবাই হাসতে শুরু করলো। যাকগে, তাতে আমার কি। শালার বন্ধুগুলো হইছে এক একটা, আমারে নিয়ে মজা শুরু করলো। বাসর ঘরে যাবার জন্য মনটা কেমন করছে, বউটা একা একা আছে মনে হয়। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে চলে গেলাম। আহা, গিয়ে দেখি বউটা ঘোমটা দিয়ে বসে আছে। ও এসেছো তাহলে, এতক্ষণে তোমার আসার সময় হলো? কি করব বলো, শালার ওরা ছাড়তেই চায় না, বলে পরে যা, আর কয়দিন পর তো ভাবি আর তোকে আমাদের সাথে আড্ডা দিতে দিবে না। তো তুমি কি বললা? আমি বললাম তোদের ভাবি অনেক ভালো, ওই রকম করবেই না। তাই বুঝি? তাই তো। সেটা না হয় পরে দেখা যাবে, এখন আর আমাদের লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতে আসতে হবে না, কি বলো? আমার মনে হয় ওটাই ভালো ছিল, অন্যরকম একটা ভালোবাসা কাজ করত। তবুও এখন আমি তোমার একমাত্র বউ, তাই আমি এখন থেকে যেভাবে বলবো ওভাবেই হবে। তা কি করতে হবে শুনি? তেমন কিছু না, শুধু কোনো মেয়ের দিকে নজর দিবা না, তোমার বুকে শুধু আমাকে রাখবে আর প্রচুর ভালোবাসা দিবে। ও ওকে, সেটা তো দিব, আর আদরটা? আমার আদরের ইচ্ছে নাই। ওরে, কার মুখে কি শুনি? যাও, এখন কাছে আসবা না, আমি ঘুমাবো। বিয়ের টেনশনে ঘুম হতো না আগে, আজ মন ভরে ঘুমাবো। আমি দিহার দিকে যেতে যেতে, সুন্দরী এখন তা বললে তো হবে না। এই এই কাছে আসবা না একদম। কে শোনে কার কথা? দিহাকে আপন করে পেতে একটানে আমার কাছে আনলাম। তারপর যা হবে সেটা দিহা আর আমার মাঝেই থাক, সেটা তোমাদের বলবো না। তোমরা আমাদের রোমান্সটা নিজেদের মতো করে সাজিয়ে ভেবে নিও, কেমন?